হ্যালো এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই বেশ ভালো আছেন, সুস্থ সবল রয়েছেন, বল তবিয়ত রয়েছেন এবং অধীর আগ্রহী রয়েছেন আমার ভিডিওর জন্য। তো আপনাদের সকলের সামনে এই শুভ্রজিৎ চক্রবর্তী আজ হাজির হয়েছে একটি বাংলা সিনেমা রিভিউ নিয়ে। তো বাংলা সিনেমা রিভিউ শুরু করবার আগে আপনাদের সবাইকে বিজয়ের প্রণাম জানাতে চাই। আশা করছি আপনাদের সবার পুজো বেশ ভালো কেটেছে, আপনারা সবাই বেশ হই হুল্লোড় মজা মস্তি সব কিছু করেছেন। তো যারা আমার থেকে বয়সে বড় তাদের সবাইকে আমার অঢেল প্রণাম, অঢেল সম্মান, অঢেল ভালোবাসা। আর যারা আমার থেকে বয়সে ছোট তাদের জন্য প্রচুর আদর, প্রচুর ভালোবাসা এবং প্রচুর শুভেচ্ছা। তো আপনাদের সবাইকে আবার জানাচ্ছি শুভ বিজয়া প্রণাম। তো নিঃসন্দেহে আমার এই পুজোটা দারুণ কেটেছে। আমি বেশ মজা মস্তি হই হুল্লোড় সব করেছি। পরের বছরে অপেক্ষায় আছি, পরের বছরে আবার দুর্গা মায়ের সঙ্গে দেখা হবে, আসছে বছর আবার হবে, আবার পরের বছর দুর্গা পুজোর আনন্দে আমরা আবার লীন হব। তাহলে এই হলো ব্যাপার। তো এবার চলে আসছি বাংলা সিনেমার রিভিউতে। তো দেখুন, আমার থাম্বনেলটা আপনারা সবাই দেখে নিয়েছেন। তো আপনারা সবাই বুঝে গেছেন যে আমি কোন সিনেমা রিভিউ করতে চলেছি। হ্যাঁ, বিলকুল একদম ঠিক ধরেছেন আপনারা। তো এটা হচ্ছে রঘু ডাকাত এই সিনেমার রিভিউ, যেটা আমি আজকে এখানে পেশ করব। তো দেখুন, রঘু ডাকাত এই সিনেমা কিন্তু 20 কোটির অনেক বেশি বাজেটে আর কি নির্মাণ হয়েছে। তো কেউ বলে 21 কোটি, কেউ বলে তার চেয়েও বেশি। এক্স্যাক্ট মানে অ্যামাউন্টটা মনে নেই, কিন্তু হ্যাঁ 21 কোটির থেকে বেশি বাজেট যে এটার পিছনে খরচা হয়েছে সেটা কিন্তু সত্যি কথা একদম। এই সিনেমার প্রিন্সিপাল প্রডিউসার SVF আর জয়েন্ট প্রডিউসার বা কো প্রডিউসার হচ্ছে দেব নিজে, মানে ওনার কোম্পানি দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স। তো এই সিনেমাতে লিড রোল প্লে করছেন দেব অ্যাজ রঘু ডাকাত। তাছাড়া রয়েছেন রূপা গাঙ্গুলি, ওম সাহানি, সৈনী সরকার, ইদিকা পল, অনির্বাণ ভট্টাচার্য। তাছাড়া প্রচুর অভিনেতা অভিনেত্রী এই সিনেমাতে মজুদ আছে। তো এই সিনেমার ডিরেক্টর ধ্রুব ব্যানার্জি, যার হাত ধরে আপনারা সোনাদা সিরিজ দেখেছেন, যার হাত ধরে আপনারা গোলন্দাজ দেখেছেন, সেখানেও দেব লিড রোলে ছিল। তো দেব আর অনির্বাণ ভট্টাচার্য, তাদের এটা থার্ড কোলাবোরেশন আফটার আরশিনগর আর গোলন্দাজ। তো অনির্বাণ ভট্টাচার্য এখানে লিড ভিলেনের চরিত্রে রয়েছেন অ্যাজ অহিন্দ্র বর্মন, যে একজন জমিদার, স্বৈরাচারী জমিদার, যে নীল চাষের জন্য কৃষকদের উপরে অত্যাচার চালাচ্ছিল ব্রিটিশ সরকারের সঙ্গে হাত মিলিয়ে। এবং রঘু ডাকাত, তার কথা তো আপনারা সবাই জানেন, তাকে নিয়ে আমাদের একটা মস্ত ইতিহাস রয়েছে। তো রঘু ডাকাত আমাদের সবার কাছে রবিনহুড, সব বাঙালিদের সবচেয়ে বড় রবিনহুড রঘু ডাকাতকেই মানা হয়। কেননা সে মানে অত্যাচারী জমিদার বা অত্যাচারী ব্রিটিশদের থেকে ধন দৌলত লুট করে সেই গরিবদের মধ্যে বিলিয়ে দিত। সে কিন্তু কোনোদিন স্ত্রী বা বাচ্চাদের উপরে হাত তুলতেন না। তো তিনি গরিবদের জন্য প্রচুর উপকার করেছেন, গরিবদের পাশে দাঁড়িয়েছেন। ব্রিটিশ সরকারের বিরুদ্ধে তিনি মানে প্রতিবাদের প্রতীক হয়ে দাঁড়িয়েছিলেন সবার জন্য। তো ইতিহাসে অনেক বেশি গুরুত্বপূর্ণ চরিত্র এই রঘু ডাকাত আমাদের সবার কাছে, আমাদের সবার মনে তিনি খুবই গুরুত্বপূর্ণ আর খুব ভালোবাসার একজন চরিত্র। কিন্তু আনফর্চুনেটলি এই সিনেমাতে রঘু ডাকাতকে ঐতিহাসিক চরিত্র হিসেবে ব্যবহার করা হয়নি। তো রঘু ডাকাতকে এখানে একটা ফিকশনাল ক্যারেক্টার হিসেবেই ব্যবহার করা হয়েছে। এবং রঘু ডাকাতকে নিয়ে আমরা যতগুলো গল্প ঠিক আছে ঘুরিয়ে ফিরিয়ে শুনেছি, এরকম একটাও গল্প কিন্তু এই সিনেমাতে দেখানো হয়নি। পুরোপুরি একটা ফিকশনাল গল্প বোনা হয়েছে, রঘু ডাকাতকে একটা ফিকশনাল চরিত্র হিসেবে দেখানো হয়েছে এবং এই সিনেমাকে একটা মাস কমার্শিয়াল ট্রিটমেন্ট দেওয়া হয়েছে। এই সিনেমার ট্রেলার দেখেই কোথাও না কোথাও মনে হয়েছিল যে এই সিনেমাতে একটা ভরপুর মাস কমার্শিয়াল ট্রিটমেন্ট দেখা যাবে। তো সেটা হয়েছে, প্লাস দেব নিজে মাস কমার্শিয়াল সিনেমা করেই কিন্তু মেগা স্টার হয়েছেন, এটা নিয়ে কিন্তু কোনো সন্দেহ নেই। তবে এই সিনেমাকে ওভার সিম্পলিফাই করার চক্করে বা একটু বেশি মাস কমার্শিয়াল ট্রিটমেন্ট দেওয়ার চক্করে, আর হ্যাঁ রঘু ডাকাতকে একটা ফিকশনাল ক্যারেক্টার হিসেবে ট্রিট করার চক্করে কোথাও না কোথাও এই সিনেমার কোয়ালিটিটা না কম্প্রোমাইজ হয়ে গেছে। তো রঘু ডাকাতের আসল গল্পগুলোকে যদি একটু ফলো করা হতো এই সিনেমাতে, বা রঘু ডাকাতকে যদি একটা ঐতিহাসিক চরিত্র হিসেবে ব্যবহার করা হতো, তাহলে কোথাও না কোথাও এই সিনেমাটা খুব ভালো দাঁড়াতো।
আর এই সিনেমাকে অতি মাস কমার্শিয়াল ট্রিটমেন্ট দেওয়ার চক্করে কোয়ালিটি কিন্তু এই কারণেও কম্প্রোমাইজ হয়েছে। ঠিক আছে, অনেক মানে বড় কিছু করা যেত এই গল্পটাকে নিয়ে, একটা দারুণ সিনেমা কিন্তু এটা হতে পারতো, কিন্তু সেই পোটেনশিয়ালটা এটাকে পুরোপুরি নষ্ট করা হয়েছে। মানে একটা দারুণ সিনেমা শেষেমেশে হয়ে দাঁড়িয়েছে একটা অ্যাভারেজ সিনেমা। তো যেহেতু মাস কমার্শিয়াল সিনেমা, তো এখানে অনেকগুলো অ্যাকশন সিনস রাখা হয়েছে, কিন্তু সেই অ্যাকশন সিনসগুলো দেখে আমার একটিবারও মনে হয়নি যে অ্যাকশন সিনসগুলো আমি আগে দেখিনি, বরং পুরো সিনেমাটা দেখে মানে আমার আপনাদের সবার এটাই মনে হয়েছে আর মনে হবেও যে এটা আদতে একটা সাউথ সিনেমার আদলে তৈরি করা। মানে এইভাবে আমরা সাউথের অনেক সিনেমা তৈরি হতে দেখেছি, এরকম সাউথের প্রচুর সিনেমা দেখেছি। তো সাউথের সিনেমার ওই ফরম্যাটটাকে এখানে পুরোপুরি মেনটেন করা হয়েছে। মানে মনে হচ্ছে যেন একটা সাউথের সিনেমায় কোথাও না কোথাও দেখছি, একটু বাঙালিয়ানা অ্যাড করে একটা সাউথের সিনেমা দেখছি। আর সত্যি কথা বলতে রঘু ডাকাতের জায়গায় অন্য কোনো ডাকাতকেও যদি এই গল্পে যোগ করা হতো না, তার সাথেও এই গল্পটা হুবহু চলে যেত। দেখুন, রঘু ডাকাত ছাড়া আরও প্রচুর ডাকাত ছিল ওই 1800 বা 19 বা খ্রিস্টাব্দে। তো প্রত্যেকটা ডাকাতের একটা নিজস্ব সিগনেচার স্টাইল ছিল, প্রত্যেকটা ডাকাতের নিজস্ব একটা বৈশিষ্ট্য ছিল। কিন্তু সত্যি কথা বলতে এখানে রঘু ডাকাতের যে নিজের যে বৈশিষ্ট্য, সেগুলোকে এখানে কোথাও তৈরি করা হয়নি। মানে ওর নিজস্ব বৈশিষ্ট্য কিছু বেরিয়ে আসেনি। মানে রঘু ডাকাতের জায়গায় যদি অন্য কোনো ডাকাতকেও আপনারা এখানে ঢেলে দিতেন না, তার সাথে ওই গল্প চলে যায়। এটাকে অতি মাস কমার্শিয়াল ট্রিটমেন্ট দেওয়ার চক্করে কি হয়েছে, এই সিনেমাতে অনেকগুলো গান ব্যবহার হয়ে গেছে। মানে 2-3টে গান অন্তত আমার মনে হয়েছে সিনেমাতে ব্যবহার না হলেই হতো। আর তাছাড়া রঘু ডাকাতের সাথে এই যে ইদিকা পল, মানে দেব আর ইদিকা পলের মধ্যে রোম্যান্টিক কেমিস্ট্রি, এটাকে তৈরি করবার চক্করে কি হয়েছে, মানে এই সিনেমার কোয়ালিটিটা আরও নেমেছে। মানে এই সিনেমা ওদের রোম্যান্টিক কেমিস্ট্রিটাকে তৈরি করার চক্করে প্রচুর সময় ব্যয় করেছে। আর এই কেমিস্ট্রিটা না অনেকটা বেশি ফোর্স ফেড, ওদের প্রেম কাহিনী অনেক বেশি ফোর্স ফেড লেগেছে আমার। মানে ওদের প্রেম কাহিনীটা আমার খুব একটা মানানসই কিন্তু লাগেনি। এরকম আমরা একটা পাতি কমার্শিয়াল পট বয়লারে অনেকবারই দেখে থাকি এই ধরনের ট্রিটমেন্ট। কিন্তু রঘু ডাকাত আমাদের কাছে যত প্রিয় ঐতিহাসিক চরিত্র, ওকে নিয়ে যে এতগুলো গল্প রয়েছে, সেই রঘু ডাকাতকে নিয়ে যখন সিনেমা হচ্ছে, তো তখন তাকে একটা ফিকশনাল ক্যারেক্টার হিসেবে যে কেন ট্রিট করতে গেল, আর কেনই বা এখানে অতিরিক্ত আর কি গান, মাস কমার্শিয়াল এলিমেন্টস বা অতিরিক্ত সব প্রেম ব্যাপার স্যাপার ঢেলে কেন যে মানে বেকার ক্যাঁচালো সিনেমাটা, এটা এখনও মাথায় ঢুকলো না। হ্যাঁ, বুঝতে পারছি দেব অনেক বড় কমার্শিয়াল সুপারস্টার, তো তার স্টারডমকেও ওখানে সেলিব্রেট করা হয়েছে, কিন্তু প্রশ্ন হলো তার স্টারডমটাকে কি সঠিকভাবে সেলিব্রেট করা হলো? কোথাও না কোথাও মনে হবে যে দেবের স্টারডমকে না সঠিকভাবে সেলিব্রেট করা হয়নি, অ্যান্ড ওর স্টারডমের সাথে পুরোপুরি জাস্টিস হয়নি। একে তো এতগুলো অ্যাকশন সিন রেখেছে, একটাও মানে খুব মানে যে আলাদা হয়ে দাঁড়াবে, মানে স্ট্যান্ড আপ অ্যাজ এ অ্যাকশন সিন হবে, মানে ওই ইংলিশ শব্দটা সরি আমি মনে করতে পারছি না। তো একটা যে অ্যাকশন সিন দাঁড়িয়ে যাবে ঠিক করে, অ্যাকশন সিনগুলো আমার কীরকম একটা ডিসঅ্যাপয়েন্টিং লেগেছে। মানে এরকম অ্যাকশন সিনস তো আমরা প্রচুর সিনেমাতে দেখেই থাকি। হ্যাঁ, বাংলা সিনেমাতে বাজেটের সমস্যা আছে বুঝতে পারছি, অ্যান্ড 21 কোটি বাংলা সিনেমার জন্য কিছু কম বাজেট নয়, বিশাল বড় বাজেট, বিশাল বড় বাজেট এটা। তো ওই বাজেটের সিনেমাটাকে নির্মাণ করার চেষ্টা হয়েছে এবং এই সিনেমাটাকে অনেক বড় স্কেলিং দেওয়া হচ্ছে। তো সেই স্কেলিংটাও আমরা এই সিনেমা দেখার বেলায় আরামসে বুঝতে পারছি, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এবং এই সিনেমার সবচেয়ে বড় পজিটিভ পয়েন্ট যদি আপনারা আমাকে জিজ্ঞেস করেন, সেটা হচ্ছে অনির্বাণ ভট্টাচার্য নিজে। যখন যখন তিনি স্ক্রিনে এসেছেন, তিনি ফাটিয়ে দিয়েছেন, কাঁপিয়ে দিয়েছেন। ওই স্বৈরাচারী অহিন্দ্র বর্মনের রোলে তিনি দারুণ কাজ করেছেন। মানে ওনার অভিনয় সবার চেয়ে সেরা হয়েছে। বাকি যতগুলো অভিনেতা অভিনেত্রী রয়েছে তারা খুব বেশি স্পেস পায়নি। হ্যাঁ, সৈনী সরকার একটা স্পেস পেয়েছে, ইদিকা পলও মোটামুটি স্পেস পেয়েছে, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। সৈনী সরকারও ভালো কাজ করেছে এবং ইদিকা পলও যে ধরনের রোল পেয়েছে সে অনুযায়ী সেও কিন্তু কাজ খারাপ করেনি, তারও কাজ ভালো হয়েছে।
আর বাকি সাপোর্টিং অ্যাক্টার্সরা যতটুকু স্পেস পেয়েছে, যেমন রূপা গঙ্গোপাধ্যায় বা ওম সাহানি, তারাও কাজ ভালোই করেছে, ঠিকঠাকই করেছে। কিন্তু অনির্বাণ ভট্টাচার্যের অভিনয় সবার থেকে সেরা, দেবের থেকেও 1000 গুণা সেরা অভিনয় হয়েছে। এখানে দেবের অভিনয়টাকে আমি সেরা অভিনয় বলতে পারবো না। মানে দেব চেষ্টা করেছে, তিনি অভিনয় ঠিকঠাকই করেছেন, কিন্তু অভিনয়টা তার এই সিনেমাটার মধ্যেই সেরা হয়নি। সেরা অভিনয় অনির্বাণ ভট্টাচার্যের হয়েছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। তো বস, এটাকে অতি মাস কমার্শিয়াল ট্রিটমেন্ট দেওয়ার চক্করে কোয়ালিটি কোথাও কম্প্রোমাইজ হয়ে গেছে। মানে ওটাকে একটা মামুলি সাউথ সিনেমার আদলে তৈরি করা হয়েছে, এটা পরিষ্কার এখানে বোঝা যাচ্ছে। এই সিনেমাতে কিছু ভালো মোমেন্টস অবশ্যই রয়েছে আপনাদের সবার কাছে, আপনাদের সবার জন্য কিছু ভালো মোমেন্টস এই সিনেমাতে অবশ্যই আছে, যেগুলো দেখলে আপনাদের চোখ থেকে জল পড়বে, যেগুলো দেখলে আপনাদের শিরায় শিরায় রাগ তৈরি হবে, মানে একটা আক্রোশ তৈরি হবে আবার ইংরেজ সরকারদের নিয়ে। কেননা নীল চাষের জন্য তারা আমাদের উপরে ওই সময় যা জুলুম অত্যাচার করেছে, কোথাও না কোথাও আপনাদের সেই জুলুম অত্যাচারগুলো মনে পড়বে। তো ডেফিনেটলি কিছু ভালো মোমেন্টস আছে। আর তাছাড়া বড় স্কেলিংও এই সিনেমার একটা খুব বড় পজিটিভ পয়েন্ট। কেননা সচরাচর এটা হয় না যে বাংলা ইন্ডাস্ট্রিতে একটা 21 কোটি বা 25 কোটির সিনেমা নির্মাণ হয়ে গেল। আর এরকম সিনেমা নির্মাণ করা কিন্তু সহজ ব্যাপার নয়। আর 21 থেকে 25 কোটি এই বাজেট কিন্তু রিকভার করবার কোনো রাস্তা নেই এখন অবধি বাংলা ইন্ডাস্ট্রিতে। হইচই ছাড়া বাকি আরও ওটিটি প্ল্যাটফর্মস রয়েছে, কিন্তু সেগুলো হইচইয়ের থেকে আরও ক্ষুদ্র ওটিটি প্ল্যাটফর্ম। আর তাছাড়া স্যাটেলাইটে কিন্তু বাংলা সিনেমার বিজনেস খুবই খারাপ চলছে, এটা নিয়েও আপনারা অনেক ডিটেলসে জানেন। তো সেটা নিয়ে আমি এখানে আর সময় ব্যয় করতে চাইছি না। তো রঘু ডাকাত আমার কাছে ওভারঅল কিন্তু একটা অ্যাভারেজ সিনেমা প্রমাণিত হয়েছে, একটা অ্যাভারেজ সিনেমা, যেটা কিন্তু অনেক ভালো একটা সিনেমায় পরিণত হতে পারতো, একটা দারুণ সিনেমা এটা হতে পারতো। সেটা কিন্তু আনফর্চুনেটলি এই সিনেমা হতে পারেনি। তো আমি আমার অনেস্ট রিয়াকশন জানিয়েছি। তো আপনাদের এই সিনেমা নিয়ে কি মানে মতামত, আপনাদের অনেস্ট রিয়াকশনস, আপনাদের অনেস্ট মতামত আপনারা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে লিখে জানান। তো আপনাদের মধ্যে যারা এই সিনেমাটা দেখে এসছেন, আগেই বলেছি কমেন্ট সেকশনে লিখে জানান যে আপনাদের অনেস্ট মতামত কী। আর যারা এই সিনেমাটি এখনও দেখেননি, আপনারা যদি খুব দেখতে চাইছেন, মানে আপনাদের যদি খুব ইচ্ছে হয়, তাহলে এটাকে অ্যাজ আ ওয়ান টাইম ওয়াচ আপনারা দেখতে পারেন। মানে এমন না যে সিনেমাটা পাতে নেওয়ার না, যে একেবারে বাজে সিনেমা নয়, এটা একটা অ্যাভারেজ সিনেমা। তবে এই সিনেমাটা দেখবার জন্য আপনারা অধিক এক্সপেকটেশন নিয়ে দয়া করে যাবেন না, নইলে কিন্তু আপনারা নিরাশ হচ্ছেন, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। তো আমার ভিডিও যদি আপনাদের সবার ভালো লেগে থাকে, তাহলে আমার ভিডিওটি লাইক করুন, বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আর হ্যাঁ, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আজকের দিনের মতন বিদায় নিলাম, আপনাদের সঙ্গে আমার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।